স্বামী ৪ বছর পর আইপিএস অফিসার হয়ে ফিরে এসে দেখলেন স্ত্রী অটোরিকশা চালিয়ে নিজের জীবন অতিবাহিত করছেন। ঝাড়খণ্ডের গুমলা জেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ছিল চন্দনপুর নামের একটি ছোট গ্রাম। মানচিত্রে এই গ্রামটি হয়তো একটি ছোট বিন্দুর মতো ছিল, কিন্তু এখানে বসবাসকারী মানুষের হৃদয় ছিল অনেক বড়। তাদের স্বপ্ন ছিল আকাশের চেয়েও উঁচু, আর তাদের লড়াই ছিল মাটির চেয়েও কঠোর। গ্রামের চারপাশ ঘিরে থাকা সবুজ ক্ষেত, দূরে বিস্তৃত শাল ও শখুয়া গাছ, মাঝখান দিয়ে বয়ে চলা এক সরু নদী, আর মাটির তৈরি ছোট ছোট ঘর, সব মিলিয়ে চন্দনপুর এমন এক জগৎ ছিল যেখানে জীবন চলত খুব সাধারণভাবে। কিন্তু প্রতিটি দিন নিয়ে আসত এক নতুন পরীক্ষা। এই গ্রামের এক প্রান্তে একটি পুরনো নিম গাছের নিচে মাটির তৈরি একটি ছোট ঘর ছিল, যেখানে থাকত ফাতেহ। ফাতেহের পুরো নাম ছিল ফাতেহ কুমার, কিন্তু গ্রামবাসী তাকে শুধু ফাতেহ বলেই ডাকত। তার বয়স ছিল প্রায় ২৫ বছর। লম্বা গড়ন, গমের মতো গায়ের রং, আর চোখে এক অদ্ভুত গভীরতা, যেন তাতে কোনো স্বপ্ন লালিত হচ্ছে, এমন এক আগুন যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত। তার বাবা রামপ্রসাদ ছিলেন একজন গরিব কৃষক, যার ছিল মাত্র ৮ একর জমি, যা দিয়ে সারা বছরের খরচ চালানো প্রায় অসম্ভব ছিল। তার মা সাবিত্রী দেবী ছিলেন এক সাধারণ গৃহিণী, যিনি প্রতিদিন ভোর ৪টে উঠে উনুন ধরাতেন এবং পরিবারের জন্য রুটি বানাতেন। ফাতেহ ছোটবেলা থেকেই অন্য ছেলেদের মতো ছিলেন না। গ্রামের বাকি ছেলেরা যখন খেতে খেলত বা নদীতে ঝাঁপিয়ে আনন্দ করত, ফাতেহ তখন নিম গাছের নিচে বসে বই পড়তেন। তার চোখে সব সময় একটি স্বপ্ন ছিল, আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন। তার মনে হতো, যদি তিনি আইপিএস হতে পারেন, তবে তিনি শুধু নিজের জীবন বদলাবেন না, বরং তার গ্রাম, তার বাবা-মা এবং সেই সব মানুষের ভাগ্য বদলে দেবেন যারা সব সময় দারিদ্র্য ও অভাবের মধ্যে জীবন কাটিয়েছেন। কিন্তু ফাতেহের জীবনে আরও একটি বিষয় ছিল যা তার এই যাত্রাকে বিশেষ করে তুলেছিল: কাজল। কাজল সেই গ্রামেই থাকত। ফাতেহের বাড়ি থেকে মাত্র ২ গলি পরেই ছিল তার বাড়ি। তার বাড়িও ছিল মাটির তৈরি, এবং তার অবস্থাও ফাতেহের বাড়ির চেয়ে আলাদা ছিল না। কাজলের বয়স ছিল ২১ বছর। তার মুখ ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য ছিল তার চোখে, যাতে এক অদ্ভুত সারল্য ও সত্যতা ফুটে উঠত। সে বেশি লেখাপড়া করেনি। তার বাবা অসুস্থ হয়ে পড়ায় এবং ঘরের দায়িত্ব তার কাঁধে চলে আসায় সে মাত্র ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। প্রথমবার ফাতেহ ও কাজলের দেখা হয়েছিল যখন তারা দুজনেই শিশু ছিল। সেটি ছিল বর্ষাকাল। গ্রামের মেঠো পথ কাদায় ভরেছিল, আর কাজল জল ভরে বাড়ি ফিরছিল। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে পড়ে গেল। তার হাত থেকে জলের কলসি ভেঙে গেল, আর জল মাটিতে মিশে গেল। সে সেখানেই বসে কাঁদতে লাগল, কারণ সে জানত বাড়ি ফিরলে তাকে বকা শুনতে হবে। তখনই সেখান দিয়ে যাওয়ার সময় ফাতেহ তাকে দেখলেন। তিনি কিছু না বলে নিজের বাড়িতে গিয়ে অন্য একটি কলসি এনে তার হাতে দিলেন। কাজল অবাক হয়ে তার দিকে তাকালো এবং নিচু স্বরে জিজ্ঞাসা করল, তোমার মা বকবে না? ফতেহ মৃদু হাসির সাথে উত্তর দিলেন, যদি কারুর সাহায্য করার জন্য বকুনি খেতে হয়, তবে সেই বকুনিও ভালো লাগে। সেই দিনের পর থেকে কাজলের হৃদয়ে ফতেহের জন্য এক আলাদা জায়গা তৈরি হয়ে গেল। সময় ধীরে ধীরে বয়ে গেল। দুজনেই বড় হলেন এবং তাদের বন্ধুত্বও গভীর হল। ফতেহ যখনই পড়াশোনা করতেন, কাজল চুপচাপ তার পাশে বসে তাকে দেখত। একদিন কাজল তাকে জিজ্ঞাসা করল, তুমি এত পরিশ্রম কেন করো? ফতেহ আকাশের দিকে তাকিয়ে বললেন, কারণ আমি এই গ্রামের মাটি থেকে উঠে আকাশ পর্যন্ত যেতে চাই। কাজল সেদিন কিছু বলেনি, কিন্তু সে মুহূর্তেই ঠিক করে নিল যে সে ফতেহের এই যাত্রায় সবসময় তার পাশে থাকবে। ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হল, কিন্তু দুজনেই কখনো তা শব্দে প্রকাশ করেননি। তাদের সম্পর্ক ছিল শব্দের চেয়েও অনেক গভীর। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং পুরো গ্রাম সোনালি আলোয় স্নান করছিল, ফতেহ ও কাজল নদীর ধারে বসেছিলেন। বাতাসে হিমেল ভাবছিল, আর চারপাশে ছিল নিস্তব্ধতা। ফতেহ হঠাৎ বললেন, যদি একদিন আমি এই গ্রাম ছেড়ে চলে যাই, তবে তুমি কি আমাকে ভুলে যাবে? কাজল তার দিকে তাকালো, তার চোখে হালকা জল ছিল। সে ধীর স্বরে বলল, যাকে হৃদয়ে জায়গা দেওয়া হয় তাকে ভোলা যায় না। এই উত্তরটি ফতেহের হৃদয় স্পর্শ করল। সেই দিনই তিনি ঠিক করলেন যে তিনি কাজলকেই বিয়ে করবেন, এর জন্য যদি তাকে পুরো জগতের সাথে লড়াই করতে হয় তবুও। কিন্তু জীবন কখনো এতটা সহজ হয় না। ফতেহ যখন তার বাবা মাকে কাজলের কথা জানালেন, তখন বাড়িতে ঝড় বয়ে গেল। তার বাবা রাগে চিৎকার করে বললেন, ওই গরিব মেয়েকে বিয়ে করে তুমি কি পাবে? আমাদের যৌতুক চাই, যাতে এই ঘরের অবস্থা উন্নতি হতে পারে। ফতেহ শান্ত স্বরে বললেন, আমার যৌতুক চাই না, আমার শুধু কাজলকে চাই।
এটি শুনে তার বাবার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কঠোর গলায় বললেন, যদি তুমি ওই মেয়েকে বিয়ে করো তবে এই ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই রাতে ফতেহ নিজের ঘরে বসে রইলেন, তার চোখে ঘুম ছিল না। অন্যদিকে কাজলও তার বাড়ির বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল, যেন সেও কোনো উত্তরের অপেক্ষায় রয়েছে। পরের দিন সকালে সূর্য উঠলে ফতেহ একটি সিদ্ধান্ত নিলেন। তিনি কাজলের বাড়িতে গেলেন, তার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি আমার সাথে আসার জন্য তৈরি? কাজল এক মুহূর্ত দেরি না করে বলল, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। সেই দিনই গ্রামের ছোট এক মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে দুজনে বিয়ে করলেন। কিন্তু যখন তারা আশীর্বাদ নিতে ফতেহের বাড়িতে পৌঁছালেন, তখন তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হলো। তার মা মুখ ফিরিয়ে নিলেন এবং তার বাবা কঠোর শব্দে বললেন, আজ থেকে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটি শুনে কাজলের চোখে জল চলে এলো, কিন্তু ফতেহ তার হাত শক্ত করে ধরলেন এবং বললেন, যতক্ষণ আমরা সাথে আছি আমাদের অন্য কারুর দরকার নেই। সেই মুহূর্ত থেকেই তাদের জীবনের আসল লড়াই শুরু হলো। গ্রামের সেই পথেই, যেখানে একসময় তাদের স্বপ্নের জন্ম হয়েছিল, এখন তারা তাদের ভবিষ্যতের সন্ধানে এগিয়ে চলছিলেন। তারা জানতেন না আগত সময় তাদের জীবনকে কোন মোড়ে নিয়ে যাবে। তাদের চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল একে অপরের প্রতি ভরসা, নিজেদের ভালোবাসা আর সেই স্বপ্নের প্রতি যা তাদের এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। ফাতেহ ও কাজল সেদিন গ্রামের সেই পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু এখন তাদের পায়ে সেই চিরচেনা হালকা ভাব ছিল না। এখন প্রতিটি পদক্ষেপ ছিল দায়িত্বপূর্ণ। প্রতিটি নিঃশ্বাস এক নতুন সংগ্রামের সংকেত দিচ্ছিল, আর প্রতিটি দৃষ্টি এক অজানা ভবিষ্যৎকে খুঁজছিল। সূর্য মাথার উপরে উঠে এসেছিল, কিন্তু তাদের কাছে এমন কোনো ঠিকানা ছিল না যাকে তারা নিজেদের ঘর বলতে পারেন। কাজল তার আঁচল দিয়ে চোখের জল মুছে নিয়েছিল, কারণ সে চাইছিল না ফাতে তার চোখে লুকিয়ে থাকা ভয়টুকু পড়ে ফেলুক। সে জানত এই সময়ে সে যদি দুর্বল হয়ে পড়ে তবে ফাতের সাহসও ভেঙে যেতে পারে। ফাতের মুখে এক অদ্ভুত স্তব্ধতা ছিল, যেন তিনি মনে মনে নিজের কাছে কোনো প্রতিজ্ঞা করছেন, এমন এক শপথ যা পূরণ করার জন্য তিনি নিজের পুরো জীবন বিলিয়ে দেবেন। তারা দুজনে গ্রামের বাইরে এক পুরনো বাসস্ট্যান্ডে পৌঁছালেন, যেখানে একটি ভাঙা বেঞ্চ পড়েছিল। ফাতে সেই বেঞ্চেই বসে পড়লেন এবং প্রথমবার তার চোখে সামান্য জল দেখা গেল। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে খুব কষ্টের জীবনে ঠেলে দিলাম। কাজল সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে পড়ল। সে দ্বিধা ছাড়াই ফাতের হাত নিজের হাতে তুলে নিল এবং খুব শান্ত গলায় বলল, কষ্টের জীবন সেটি হয় যাতে নিজের কেউ পাশে থাকে না। এখানে তো আমার সবকিছু আমার সামনে দাঁড়িয়ে আছে। এটি শুনে ফাতে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ব্যথাও ছিল, আবার গর্ব। তিনি অনুভব করলেন যে তার কাছে হয়তো ধন সম্পদ নেই, কিন্তু এমন একজন সঙ্গী আছে যে কোনো সম্পদের চেয়েও দামি। ঠিক সেই সময় সেখানে একটি পুরনো বাস এসে থামল, যা রাঁচি যাচ্ছিল। ফাতে নিজের পকেট হাতড়ালেন। তাতে মাত্র 240 টাকা ছিল, যা ছিল তার সম্বল। তিনি কাজলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাথে রাঁচি যাবে? কাজল কোনো প্রশ্ন না করে শুধু মাথা নাড়ল। তারা দুজনেই বাসে উঠে পড়লেন। বাসের ভেতরে ভিড় ছিল, ধুলো আর ঘামের মিশ্র গন্ধ ছিল, কিন্তু তাদের কাছে সেই বাসটি শুধু একটি যাত্রা ছিল না, সেটি ছিল তাদের পুরনো জীবন থেকে নতুন জীবনের দিকে যাওয়ার পথ। কয়েক ঘন্টার যাত্রা শেষে যখন বাস রাঁচি পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে। শহরের ভিড়, শোরগোল আর দ্রুতগতির জীবন তাদের জন্য একেবারেই নতুন ছিল। গ্রামের শান্ত বাতাসে বড় হওয়া দুই মানুষ এই ভিড়ে নিজেদের খুব ছোট অনুভব করছিলেন। তাদের থাকার কোনো জায়গা ছিল না, কোনো পরিচয় ছিল না এবং কোনো আশ্রয় ছিল না। তারা দুজনে বাসস্ট্যান্ডের এক কোণে বসে পড়লেন। কাজল ধীরে ধীরে জিজ্ঞাসা করল, এখন আমরা কোথায় যাব? ফাতে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, যতক্ষণ না আমি কোনো কাজ পাচ্ছি ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে। সেই রাত তারা বাসস্ট্যান্ডের সেই ঠান্ডা মেঝেতে বসেই কাটালেন। রাত ছিল অনেক লম্বা। প্রতিটি মুহূর্ত তাদের নতুন বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছিল। পরের দিন সকাল হতেই ফাতে কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি প্রতিটি দোকান, প্রতিটি অফিস, প্রতিটি গুদামে গেলেন, কিন্তু সব জায়গায় তিনি একটিই উত্তর পেলেন, এখন কোনো কাজ নেই। সন্ধ্যা নাগাদ তার পা ভেঙে আসছিল, গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার হাত ছিল খালি। যখন তিনি বাসস্ট্যান্ডে ফিরলেন, দেখলেন কাজল এক কোণে বসে তার অপেক্ষা করছে। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে আশা তখনও জীবিত ছিল। ফাতে তার পাশে বসলেন এবং ধীরে ধীরে বললেন, আজও কিছু পেলাম না। কাজল মৃদু হাসির সাথে বলল, কাল পাওয়া যাবে। তার এই ছোট্ট উত্তরের মধ্যে এতটাই শক্তি ছিল যে ফাতের ভেঙে যাওয়া সাহসে আবার ভরসা ফিরল। পরের কয়েকটা দিন এভাবেই কাটল। তাদের টাকা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল।
অনেক সময় এমন হতো যে তারা দুজনে মিলে মাত্র একটি রুটি ভাগ করে খেতেন, আর অনেক সময় তাদের খালি পেটেই ঘুমাতে হতো। কিন্তু তারা কখনো একে অপরের সামনে হার মানেননি। একদিন যখন ফাতেহ কাজের সন্ধানে গিয়েছিলেন, কাজল পাশের একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সে দেখল সেখানকার এক মহিলা ঘরের কাজ করার জন্য কাউকে খুঁজছিলেন। কাজল কিছুক্ষণ চুপ রইল, তার মনে দ্বিধা ছিল। কিন্তু তারপর সে সাহস জুটিয়ে সেই মহিলার কাছে গিয়ে বলল, যদি আপনার দরকার হয় তবে আমি কাজ করতে পারি। মহিলা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর বললেন, খুব পরিশ্রমের কাজ, সকাল থেকে সন্ধে পর্যন্ত করতে হবে। কাজল কোনো প্রশ্ন না করে বলল, আমি করে দেব। সেই দিন থেকেই কাজল কাজ করা শুরু করল। যখন সন্ধ্যায় ফাতেহ ফিরে এলেন, তিনি দেখলেন কাজলের মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। সে তার আঁচল থেকে কিছু টাকা বের করে ফাতের হাতে রাখল। ফাতেহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কোথায় পেলে? কাজল খুব সাধারণভাবে বলল, আজ থেকে আমি কাজ শুরু করেছি। এটি শুনে ফাতের মনে এক অদ্ভুত যন্ত্রণা হল। তার মনে হল যেন তিনি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। তিনি ভারী গলায় বললেন, তোমার এই সব করার দরকার ছিল না। কাজল তার চোখের দিকে তাকিয়ে বলল, এটি আমাদের জীবন, আর এটিকে সাজানোর দায়িত্ব আমাদের দুজনেরই। সেই দিনের পর থেকে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। দিনে কাজল কাজ করত, আর রাতে ফাতে পড়াশোনা করতেন। কাজল অনেক সময় গভীর রাত পর্যন্ত জেগে থাকত যাতে ফাতেকে পড়তে দেখতে পারে। এক রাতে সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তোমার কি বিশ্বাস আছে যে একদিন তোমার স্বপ্ন পূরণ হবে? ফাতে বই থেকে দৃষ্টি না সরিয়েই বললেন, আমার নিজের স্বপ্নের চেয়েও তোমার ওপর বেশি বিশ্বাস আছে, কারণ যদি তুমি সাথে থাকো তবে কোনো স্বপ্নই অপূর্ণ থাকতে পারে না। এটি শুনে কাজলের চোখে জল চলে এলো, কিন্তু সে তা পড়তে দিল না। সে জানত তাদের যাত্রা এখনও অনেক দীর্ঘ, এবং তাদের এখনও অনেক কিছু সহ্য করা বাকি। তাদের কাছে কোনো আশ্রয় ছিল না, কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু তাদের কাছে একটি জিনিস ছিল যা তাদের প্রতিটি প্রতিকূলতার সাথে লড়ার শক্তি দিচ্ছিল, তাদের অটুট ভালোবাসা। তারা জানতেন না আগামী সময়ে তাদের জীবন কোন দিকে মোড় নেবে, কিন্তু তারা দুজনে তৈরি ছিলেন সেই প্রতিটি তুফানের মোকাবিলা করতে যা তাদের ভাগ্য তাদের জন্য তৈরি করে রেখেছিল। রাঁচি শহরের সকাল সবসময় শোরগোল দিয়ে শুরু হতো, কিন্তু সেই ছোট ভাড়ার ঘরটিতে যেখানে ফাতে আর কাজল থাকতেন, সেখানে সকালের শুরু হতো নিস্তব্ধতা দিয়ে। এমন এক নিস্তব্ধতা যাতে দায়িত্বের আওয়াজ লুকিয়ে থাকত। সেই ঘরটি এতটাই ছোট ছিল যে যদি এক কোণে উনুন জ্বলত, তবে অন্য কোণে বসা মানুষটি ধোঁয়ায় চোখ কচলাতে বাধ্য হতো। দেওয়ালে নোনা ধরেছিল, ছাদ দিয়ে মাঝে মাঝে জল পড়ত, এবং জানালাটি এতটাই ছোট ছিল যে সূর্যের আলো সেখানে আসার আগে যেন অনুমতি চাইত। কিন্তু সেই ঘরেই এমন দুটি হৃদয় থাকত যা কোনো প্রাসাদের চেয়েও মজবুত ছিল। প্রতিদিন সকালে কাজল সবার আগে উঠত, চুপচাপ ফতেহকে দেখত, যিনি বইয়ের মাঝেই ঘুমিয়ে পড়তেন। তার আঙুলগুলো তখনও পাতার ওপরেই থাকত, যেন তিনি ঘুমের মধ্যেও নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে রাখতে চান। কাজল ধীরে ধীরে উঠত, শব্দ না করে জল গরম করত, এবং তারপর কাজে যাওয়ার জন্য তৈরি হতো। তার পায়ে এখন আগের মতো কোমলতা ছিল না, তাতে কড়া পড়ে গিয়েছিল, কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ আসত না। একদিন যখন ফতেহের চোখ খুলল, তিনি দেখলেন কাজল ঘরে নেই। তিনি তক্ষুনি বাইরে বেরিয়ে রাস্তায় চোখ বোলালেন। তখনই তিনি কাজলকে দেখলেন যে হাতে সবজির থলে নিয়ে ফিরে আসছে। তার কপালে ঘাম ছিল, কিন্তু ঠোঁটে ছিল সেই শান্ত হাসি। ফতেহ তার হাত থেকে থলেটি নিয়ে নিলেন এবং নিচু স্বরে বললেন, তোমার এত সব করার দরকার নেই। কাজল তার দিকে তাকালো এবং খুব সহজভাবে বলল, প্রয়োজনই তো মানুষকে মজবুত বানায়। এটি শুনে ফতেহ কিছু বলতে পারলেন না, কারণ তিনি জানতেন কাজলের প্রতিটি শব্দের পেছনে একটি সত্য লুকিয়ে আছে। সময় ধীরে ধীরে এগোচ্ছিল, এবং ফতেহের প্রস্তুতিও গভীর হচ্ছিল। তিনি দিন-রাত পড়াশোনায় ডুবে থাকতেন। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, কিন্তু চোখের উজ্জ্বলতা ছিল আগের মতোই। একদিন তার কাছে একটি চিঠি এলো। সেটি ছিল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। তিনি যখন খামটি খুললেন, তার হাত কাঁপছিল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, আর যেই তিনি কাগজটি পড়লেন, তার চোখ ভিজে গেল। তিনি পরীক্ষায় পাশ করেছেন। তিনি দৌড়ে কাজলের কাছে গেলেন, যে সেই সময় একটি বাড়িতে মেঝে মুছছিল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, আমি পাশ করেছি। কাজল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু সেই অশ্রুতে কোনো বেদনা ছিল না, তাতে ছিল গর্ব। সে বলল, আমি জানতাম তুমি নিশ্চয়ই সফল হবে।
সেই দিন তারা অনেক মাস পর পেট ভরে খাবার খেলেন, কিন্তু সেই খুশির পেছনে এক নতুন চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছিল। এখন ফতেহকে মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লি যেতে হবে, কারণ সেখানে আরও ভালো কোচিং ও পরিবেশ পাওয়া যাবে। কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না যে তিনি দিল্লি যেতে পারেন। সেই রাতে ফতেহ চুপচাপ বসে রইলেন। তার চোখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। কাজল তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি কিছু ভাবছ? ফতেহ দৃষ্টি নিচু করে বললেন, দিল্লি যাওয়ার জন্য টাকা নেই, হয়তো আমার এই স্বপ্ন এখানেই ছেড়ে দেওয়া উচিত। এটি শুনে কাজলের হৃদয় যেন থমকে গেল। সে সাথে সাথে বলল, স্বপ্ন কখনো টাকার অভাবে ছাড়া হয় না। পরের দিন যখন ফতেহ পড়াশোনায় ব্যস্ত ছিলেন, কাজল চুপচাপ বাইরে চলে গেল। সে তার ছোট বাক্সটি খুলল, যাতে তার বিয়ের সময়ের কিছু চুড়ি আর একটি ছোট সোনার চেন রাখা ছিল। সে সেই গয়নাগুলো হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল এলো, কারণ এগুলো শুধু গয়না ছিল না, এগুলো ছিল তার স্মৃতি, তার আপনত্বের প্রতীক। কিন্তু পরের মুহূর্তেই সে চোখ মুছে নিল এবং সেগুলো নিয়ে বাজারে চলে গেল। যখন সে ফিরে এলো, তার হাতে কিছু টাকা ছিল। সে সেই টাকাগুলো ফতেহের সামনে রাখল। ফতেহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কোথা থেকে এলো? কাজল খুব স্বাভাবিক স্বরে বলল, এখন তুমি দিল্লি যাবে। ফাতেহ বুঝে গেলেন সে কি করেছে। তার চোখ ভরে এলো। তিনি কাপা গলায় বললেন, তুমি কেন এসব করলে? কাজল তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ তোমার স্বপ্নই আমার জীবনের উদ্দেশ্য। সেই রাতে দুজনেই চুপচাপ বসে রইলেন। তাদের মধ্যে কোনো কথা ছিল না, কিন্তু তাদের হৃদয় একে অপরকে অনেক কিছু বলছিল। কয়েকদিন পর সেই দিনটি এলো যখন ফতেহকে দিল্লি যেতে হবে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে দুজনে একে অপরের দিকে তাকিয়েছিলেন, যেন সময়কে থামিয়ে দিতে চান। ফতেহ ধীরে ধীরে বললেন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কাজল শুধু এটুকুই বলল, আমি অপেক্ষা করব। বাস চলতে শুরু করল এবং কাজল সেখানেই দাঁড়িয়ে রইল যতক্ষণ না বাসটি তার চোখের আড়ালে চলে গেল। সেই দিনের পর তার জীবন পুরোপুরি বদলে গেল। এখন সে একা ছিল, কিন্তু সে হার মানল না। সে আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল, যাতে ফাতেহ কোনো কিছুর অভাব অনুভব না করেন। কিন্তু ভাগ্য তার জন্য আরও একটি কঠিন পরীক্ষা সাজিয়ে রেখেছিল। কয়েক সপ্তাহ পর সে জানতে পারল যে সে মা হতে চলেছে। এই খবর শুনে তার হৃদয়ে যেমন খুশি ছিল, তেমনি ছিল ভয়, কারণ এখন তার দায়িত্ব আরও বেড়ে গেল। সে ফাতেহকে এই কথা জানানোর জন্য কয়েকবার ভাবল, কিন্তু প্রতিবারই নিজেকে আটকে নিল, কারণ সে চায় না তার কারণে ফাতেহের মনোযোগ নষ্ট হোক। সে ঠিক করল যে সে একাই এই দায়িত্ব পালন করবে। কিন্তু জীবন অতটা সহজ ছিল না। একদিন বাড়িওয়ালা তাকে ডাকলেন এবং কঠোর স্বরে বললেন, যদি সময় মতো ভাড়া দিতে না পারো, তবে এই ঘর খালি করতে হবে। কাজল খুব বিনীতভাবে বলল, আমাকে একটু সময় দিন, কিন্তু বাড়িওয়ালার মন গলল না। সেই রাতে কাজল সেই ঘরেই বসে রইল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে হার মানতে অস্বীকার করল। সে নিজের পেটে হাত রাখল এবং ধীরে ধীরে বলল, তোমার বাবার স্বপ্ন অপূর্ণ থাকবে না। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল যে তাকে যাই করতে হোক না কেন, সে নিজের সন্তান আর নিজের স্বামীর স্বপ্নকে রক্ষা করবে। সেই রাতে যখন বাড়িওয়ালা কাজলকে শেষ সতর্কবার্তা দিয়েছিলেন, তারপর থেকে তার চোখের ঘুম যেন চিরতরে হারিয়ে গিয়েছিল। সে সেই ছোট ঘরের কোনায় বসে রইল। তার পিঠ দেওয়ালে ঠেকানো ছিল, আর তার হাতের তালু ছিল পেটের ওপর, যেখানে এক নতুন জীবন ধীরে ধীরে গড়ে উঠছিল। বাইরে রাতের নিস্তব্ধতা ছিল, কিন্তু তার ভেতরে হাজারো তুফান একসাথে গর্জন করছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং তার সামনে ফাতেহের মুখ ভেসে এলো। সেই ভরসা ভরা চোখ, সেই স্বপ্ন যা পূরণ করার জন্য তিনি সবকিছু ছেড়ে দিয়েছিলেন। তার ঠোঁট হালকা কাঁপল, আর সে ফিসফিস করে বলল, তোমাকে যে কোনো মূল্যে সফল হতে হবে। পরের দিন সকালে সূর্যের প্রথম আলো ঘরে পৌঁছাল, কিন্তু সেটি এখন আর সেই ঘর ছিল না যাকে সে নিজের ঘর বলতে পারে, কারণ দুপুর নাগাদ তাকে সেখান থেকে চলে যেতে হবে। তার কাছে আসবাব বলতে ছিল মাত্র কিছু জামাকাপড়, কিছু বাসন আর কিছু স্মৃতি, যা সে চেয়েও পেছনে ফেলে যেতে পারছিল না। সে ধীরে ধীরে তার জিনিসপত্র একটি পুরনো ব্যাগে ভরল। তার প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত অসহায়ত্ব ছিল, কিন্তু তার মুখে কোনো দুর্বলতা ছিল না। সে যখন সেই ঘর থেকে বেরিয়ে এলো, একবার পেছন ফিরে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিল না, কারণ এখন সে শুধু এক স্ত্রী ছিল না, সে এক মাও হতে চলেছে, এবং তাকে শক্ত থাকতে হবে। বাইরে রাস্তায় মানুষের ভিড় ছিল। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত ছিল। কারোর তার অবস্থার প্রতি কোনো মাথা ব্যথা ছিল না। সে ধীরে ধীরে রাস্তায় হাঁটতে শুরু করল। তার পা ভারী ছিল, কিন্তু তার সংকল্প ছিল দৃঢ়। সে অনেক জায়গায় কাজ খোঁজার চেষ্টা করল, কিন্তু সব জায়গায় তাকে নিরাশ হতে হলো, কারণ এখন তার অবস্থা দেখে মানুষ তাকে কাজ দিতে দ্বিধাবোধ করছিল।
দিন কাটতে লাগল এবং তার অবস্থা আরও কঠিন হয়ে উঠল। অনেক সময় তাকে খালি পেটেই রাত কাটাতে হতো। অনেক সময় সে শুধু জল খেয়ে নিজেকে বোঝাতো যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন যখন সে রাস্তার ধারে বসেছিল, সে দেখল সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। তার ড্রাইভার পাশের দোকানে চা খাচ্ছিল। কাজলের নজর সেই অটোর দিকে আটকে রইল। তার মনে একটি ভাবনা এলো, এমন একটি ভাবনা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে নিজেকে বলল, যদি জীবন আমাকে আশ্রয় না দেয়, তবে আমাকে নিজেই নিজের আশ্রয় হতে হবে। পরের দিনই সে অটো চালানো শেখার সিদ্ধান্ত নিল। শুরুটা সহজ ছিল না। সে যখন অটো মালিকের সাথে কথা বলল, তিনি প্রথমে তো মানাই করে দিলেন, কিন্তু কাজলের বারবার অনুরোধে তিনি রাজি হলেন। তিনি কাজলকে বললেন যে সে যদি ঠিকঠাক অটো চালাতে পারে, তবে তিনি তাকে ভাড়ায় অটো দেবেন। কাজল পুরো পরিশ্রম দিয়ে শেখা শুরু করল। তার হাত কাঁপত, পা ভয় পেত, কিন্তু তার সাহস কখনো টলেনি। কয়েকদিনেই সে অটো চালানো শিখে নিল। প্রথমবার যখন সে নিজে অটো চালালো, তার চোখে জল চলে এলো, কারণ এটি শুধু একটি বাহন ছিল না, এটি ছিল তার জীবনের নতুন অবলম্বন। এখন তার সকাল খুব তাড়াতাড়ি শুরু হতো। সে সূর্য ওঠার আগেই উঠত, নিজের পেটে হাত বুলিয়ে সন্তানের সাথে কথা বলতো এবং তারপর অটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ত। মানুষ তাকে দেখে অবাক হতো, কেউ তাকে নিয়ে মজা করত, কেউ টিপ্পনি কাটত, কিন্তু সে কারোর পরোয়া করত না। তার জন্য এখন সবচেয়ে জরুরি ছিল নিজের সন্তানকে সুরক্ষিত রাখা এবং ফাতেহের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। অন্যদিকে দিল্লিতে ফাতে নিজের প্রস্তুতিতে পুরোপুরি ডুবেছিলেন। তার এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে কাজল কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি দিন রাত পড়াশোনা করতেন। প্রতি মুহূর্তে তার কাজলের কথা মনে পড়ত। তার চোখের সামনে কাজলের ত্যাগ আর তার ভরসা ভেসে উঠত, এবং সেটিই তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিত। অবশেষে সেই দিনটি এলো যখন ইউপিএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। ফতেহের হাত কাঁপছিল যখন তিনি তালিকায় নিজের রোল নম্বর খুঁজছিলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, এবং যেই তার নজর নিজের নামের ওপর পড়ল, তার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। তিনি করে দেখিয়েছেন, তিনি এখন আইপিএস অফিসার। সেই মুহূর্তে তার সবার আগে কাজলের কথা মনে পড়ল। তিনি ভাবলেন, এখন সবকিছু বদলে যাবে। ট্রেনিং শেষ হওয়ার পর তার প্রথম পোস্টিং হল রাঁচিতে। তিনি যখন ৪ বছর পর সেই শহরে ফিরে এলেন, তার বুক দুরু দুরু করছিল। সেই একই রাস্তা, সেই একই ভিড়, কিন্তু এখন তিনি আর আগের সেই ফতে নন। এখন তিনি একজন আইপিএস অফিসার। কিন্তু তার হৃদয়ে একটিই প্রশ্ন ছিল, কাজল কোথায়? একদিন যখন তিনি নিজের সরকারি গাড়িতে বসে শহর পরিদর্শন করছিলেন, তার নজর হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোর ওপর পড়ল। সেই অটোটি একজন মহিলা চালাচ্ছিলেন। তার মুখ রোদে পুড়ে তামাটে হয়ে গিয়েছিল, চুল ছিল এলোমেলো, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা। ফতের বুক হঠাৎ জোরে ধরফর করতে শুরু করল। তিনি তখনই গাড়ি থামানোর আদেশ দিলেন। তিনি ধীরে ধীরে সেই অটোর দিকে এগিয়ে গেলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, এবং যেই তিনি কাছাকাছি পৌঁছালেন, তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। সেটি কাজল ছিল। সেই কাজল যে একসময় তার স্বপ্নের জন্য নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছিল, আজ সেই শহরের রাস্তায় অটো চালাচ্ছে। তার পরনের কাপড় ছিল সাধারণ, মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল সেই একই তেজ। ফতের চোখ দিয়ে জল পড়তে লাগল। তার গলা বুঝে এলো, এবং তার ঠোঁট থেকে শুধু একটি শব্দ বের হল, কাজল। ফতের ঠোঁট থেকে বের হওয়া সেই একটি শব্দ যেন সময়কে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কাজল। তার আওয়াজে কাঁপুনি ছিল, অনুশোচনা ছিল, ব্যথা ছিল, এবং সবচেয়ে বেশি ছিল এমন এক সত্য যা তিনি নিজেও স্বীকার করতে ভয় পাচ্ছিলেন। রাস্তায় যানবাহনের শোরগোল ছিল, মানুষ যার যার পথে ছুটছিল, কিন্তু সেই মুহূর্তে ফতে ও কাজলের মধ্যে এমন এক নিস্তব্ধতা তৈরি হয়েছিল, যাতে ৪ বছরের দূরত্ব, ৪ বছরের সংগ্রাম আর ৪ বছরের অপূর্ণ ভালোবাসা একসাথে নিঃশব্দে দাঁড়িয়েছিল। কাজল নিজের নাম শোনামাত্রই তার হাত নিজে থেকেই থেমে গেল। তার আঙুল অটোর হ্যান্ডেলে জমে রইল। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হতে লাগল, এবং সে খুব ধীরে পেছন ফিরে তাকাল। তার নজর যেই ফতের উপর পড়ল, তার চোখ বড় বড় হয়ে গেল। সে কিছুক্ষণ তো তাকে চিনতেই পারল না, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকে মানুষটি এখন আর সেই সাধারণ যুবক নন যার সাথে সে ক্ষুধা আর অসহায়ত্বের দিন কাটিয়েছিল। তার সামনে এখন একজন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছেন। তার উর্দিতে তারাগুলো চকচক করছে, তার কাঁধে দায়িত্ব আছে, এবং তার মুখে সেই সাফল্য আছে যার স্বপ্ন তিনি একসময় দেখেছিলেন। কিন্তু সেই উর্দির পেছনে সেই একই চোখ ছিল যা সে কোনো কথা না বলেও বুঝে যেত। কাজলের ঠোঁট হালকা কাঁপল, তার চোখে জল এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে নিজের মুখে এক অপরিচিত ভাব ফুটিয়ে তুলে বলল,
সাহেব, আপনাকে কোথাও যেতে হবে কি? এই শব্দগুলো ফতের হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি কখনো ভাবেননি যে একদিন কাজল তাকে এভাবে সম্বোধন করবে। তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। তিনি কাঁপা গলায় বললেন, তুমি কি আমাকে চিনতে পারছ না? কাজল কিছুক্ষণ তার দিকে তাকালো, তারপর খুব শান্ত স্বরে বলল, চিনে নিয়েছি, কিন্তু চিনে নিলে জীবন ফিরে আসে না। এটি শুনে ফতের হৃদয় যেন ভেঙে গেল। তিনি তার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না কি বলবেন, কিভাবে বলবেন। কারণ সেই ব্যথার সামনে শব্দগুলো খুব তুচ্ছ হয়ে গিয়েছিল, যা কাজল একা সহ্য করেছিল। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কেন জানাওনি? কাজলের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা এলো। সে বলল, তোমাকে জানিয়ে আমি তোমার স্বপ্নকে দুর্বল করতে চাইনি। ফাতেহ কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কি এসব একা সহ্য করেছ? কাজল মৃদু হাসির সাথে বলল, কিছু যাত্রা এমন হয় যা একাই পাড়ি দিতে হয়। তখনই পেছন থেকে একটি ছোট্ট আওয়াজ এলো। মা! ফাতেহের নজর সেই আওয়াজের দিকে গেল। সেখানে একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল, যার বয়স প্রায় ৩ বছর। তার চোখ ছিল হুবহু ফাতেহের মতো। ফাতেহের বুক যেন ধক করে উঠল। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, এটা? কাজল বাচ্চার দিকে তাকালো, তারপর খুব ধীরে বলল, এটা তোমার ছেলে। এটি শোনা মাত্রই ফতেহের পায়ের তলার মাটি সরে গেল। তার চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না। তিনি ধীরে ধীরে বাচ্চাটির কাছে গেলেন, তার সামনে হাঁটু গেড়ে বসলেন। তার চোখের দিকে তাকিয়ে তিনি অনুভব করলেন, এটি শুধু একটি বাচ্চা নয়, এটি ছিল তার ভালোবাসার জীবিত প্রমাণ। এটি ছিল সেই ত্যাগের নিদর্শন যা কাজল কোনো অভিযোগ ছাড়াই সহ্য করেছিল। বাচ্চাটি সারল্যের সাথে জিজ্ঞাসা করল, আপনি কে? এই প্রশ্নটি ফতেহের বুক চিড়ে দিল। তার আওয়াজ ভেঙে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমার বাবা। বাচ্চাটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কাজলের পেছনে লুকিয়ে গেল। কারণ তার জন্য এই মুখটি ছিল নতুন। ফাতে এখন আর নিজেকে সামলাতে পারছিলেন না। তিনি কাজলের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি সবকিছু ঠিক করতে চাই। কাজল তার চোখের দিকে তাকালো। সেখানে সে অনুশোচনা দেখতে পাচ্ছিল, কিন্তু তার নিজের ক্ষতগুলো এতটাই গভীর ছিল যে সেগুলো ভরতে সময় লাগবে। সে শান্ত স্বরে বলল, কিছু জিনিস সময়ের সাথে সাথেই ঠিক হয়। ফাতে দৃঢ় কণ্ঠে বললেন, আমি তোমাকে এবং আমার ছেলেকে সেই সম্মান দেব যার তোমরা যোগ্য। পরের দিনই পুরো শহর এক অনন্য দৃশ্য দেখছিল। আইপিএস অফিসার ফাতে নিজের স্ত্রী এবং ছেলের সাথে সেই চন্দনপুর গ্রামে পৌঁছেছেন যেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল। গ্রামবাসী অবাক হয়ে গিয়েছিল। সেই একই মানুষ যারা একসময় তাদের কটাক্ষ করেছিল, আজ গর্বের সাথে তাদের দেখছিল। ফতে নিজের বাবা মায়ের সামনে দাঁড়ালেন। তার আওয়াজে ছিল দৃঢ়তা। তিনি বললেন, যাকে আপনারা ত্যাগ করেছিলেন তিনিই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তার বাবা মায়ের চোখে ছিল অনুশোচনা। তারা কাজলের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু কাজল কিছু বলল না, কারণ তার কাছে এখন শব্দের আর কোনো অর্থ ছিল না। তার কাছে এখন শুধু তার বর্তমান এবং ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। ফাতে পুরো গ্রামের সামনে কাজলের হাত ধরলেন। তিনি বললেন, ইনি শুধু আমার স্ত্রী নন, ইনি আমার শক্তি, ইনি আমার পরিচয়। সেই মুহূর্তে কাজলের চোখে জল এলো, কিন্তু এইবার সেই অশ্রু যন্ত্রণার ছিল না, সেটি ছিল সম্মানের। সূর্য ডুবছিল, কিন্তু এইবার কোনো অন্ধকার আসছিল না। এইবার এক নতুন সকাল তাদের জন্য অপেক্ষা করছিল। এমন এক সকাল যাতে এখন আর কোনো দূরত্ব ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না। ছিল শুধু একে অপরের সঙ্গ, একটি বিশ্বাস আর এমন এক ভালোবাসা যা প্রতিটি পরীক্ষা পেরিয়ে নিজেকে অমর করে তুলেছিল। তাদের গল্প এই বিষয়ের সাক্ষী হয়ে গিয়েছিল যে যদি সঙ্গ সত্য হয় তবে ভাগ্য হার মেনে নেয়, আর যদি বিশ্বাস মজবুত হয় তবে কোনো দূরত্বই সম্পর্ককে শেষ করতে পারে না।